নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর যে টাউন বিজোন তার চণ্ডীদাস বাজারে। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের ঠিক আগে মানুষের মন বুঝতে তারা কি চাইছেন, তাদের কোথায় সুবিধা কোথায় অসুবিধা, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি, তার খতিয়ান নেব আমরা। কি ইস্যুতে ভোট দেবেন, কি মাথায় রেখে ভোট দেবেন এবার? রাজ্যের উন্নয়ন তথা দেশের উন্নয়নের স্বার্থে আমি ভোট দেব। দেখুন, লোকসভা ইলেকশনের ইস্যু তো সবাই জানে। আজকে টিভি খুললেই বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতিটা কী জায়গায় দাঁড়িয়ে আছে, রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর টোটাল ভারতবর্ষ কোন দিকে হচ্ছে। ভারতবর্ষ পৃথিবীর বুকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সে জায়গায় আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বসবাস করছি, এই রাজ্যের দাম বা আমি কোন রাজ্যে আছি এটা যদি বাইরে গিয়ে বলি না দাদা, এর থেকে লজ্জাজনক কিছু নেই। তো আমি এর বেশি আর কিছু বলবো না, রাজ্যের অবস্থা খুবই খারাপ। এত চুরিতে যে ভরে গেছে বাজার, ভোট আর কি ইস্যুতে দেবো তো আপনি নিজেই চিন্তা করুন। আমাদের রাজ্যের যে অবস্থা, অবশ্যই আমাদের দেশের সার্বিক অবস্থা এর চেয়ে অনেক ভালো, সেই ইস্যুটা আমাদের মাথায় রাখতে হবে। কি ইস্যুতে এবার ভোট দেবেন? ভোট দেব আমরা দুর্গাপুরের মানুষ, শিল্প কলকারখানা অঞ্চলের মানুষ। এখানকার শিল্পের খরা চলছে, শিল্প বন্ধ হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, কারখানা ছোট হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা গুটিয়ে গেছে সরকারের নীতির কারণে। তার বিরুদ্ধে ভোট দেব, কারখানা নতুন তৈরি করার পক্ষে ভোট দেব। দুর্গাপুর বর্ধমান বরাবরই শিল্প শহর হিসেবে পরিচিত, কিন্তু একটা সময় ছিল যখন দুর্গাপুর শিল্পে সমৃদ্ধ ছিল, কিন্তু দিন বদলেছে, সময় গড়িয়েছে, আর এই দুর্গাপুর শহর সেটাও ধীরে ধীরে তার শিল্প শহরের তকমা হারাতে বসেছে। গৃহবধূ, তাই তো তো সংসার চালাতে হয়, হ্যাঁ, তো জিনিসপত্রের যা দাম, চালান কি করে? চলছে কোনো রকমে। কেন কি আমাদের এখন যেটা ছোট থেকে আমরা জন্ম দুর্গাপুরে, আমাদের ছোট থেকে আমরা দেখেছি স্টিল প্ল্যান্ট আমাদের গর্বের জায়গা। সেখানে এখন স্টিল প্ল্যান্টের বেকার ছেলেদের কাজকর্ম নাই। তারপরে এখন কোনো রকমের সংসারটা চালিয়ে চলছে, স্বামী হাজব্যান্ড ছেলে মেয়ে, এরপর তো বড় হবে, ওদের শিক্ষা বিক্ষা তো নাই। তারপর মেয়েদের সুরক্ষাও কিন্তু একদমই নাই। দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? দুজনেই তো গ্যারেন্টি দিচ্ছে। না, আমার জন্য হচ্ছে মোদির গ্যারেন্টি। কেন? অবশ্যই উনি সবসময় উনি ভাবেন এক একটা মানুষের জন্য, এক একটা প্রাণীর জন্য উনি ভাবেন। দিদি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, এইগুলো সব উনি যা যা দিচ্ছেন সব ভুয়ো, সবই ভুয়ো। লক্ষ্মীর ভান্ডার পান না? আমি একদমই অ্যাপ্লাই করিনি, আমার দরকার নেই লোক দেখানো এই ভুয়ো জিনিসের। আমার দরকার নেই, আমি খেতে পাবো না, তাও আমার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার পান না? লক্ষ্মীর ভান্ডার পাই না, পাওয়ার কোনো ইচ্ছাও নেই, চাওয়ারও ইচ্ছা নেই। ভিক্ষাবৃত্তি দ্বারা কোনোদিন কোনো জীবিকা নির্বাহ হয় না। 500 টাকা 1000 টাকায় আমার জীবন চলবে না। আমি চাই দ্রব্যমূল্য বৃদ্ধি কমুক, সাধারণ মানুষের হাতে টাকা দিক, কাজ দিক, রোজগার দিক, কলকারখানা দিক। কোনো ভাতা টাতার দরকার আমাদের নেই, আমরা চাইও না। দুর্গাপুরের মানুষ কি চায়? এখানে লোকে চায় সুষ্ঠু পরিকাঠামো ব্যবস্থা, জল, তারপর লাইট, এখানকার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা। অন্যান্য স্টেটের থেকে দেখুন কত IPS IAS বেরোচ্ছে, আমাদের বেঙ্গল সেই জায়গায় কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের বেঙ্গল আজ কোন জায়গায় চলে গেছে? যে বেঙ্গল আজকে সারা পৃথিবীকে লিড করতো, সেই বেঙ্গল আজকে মাটিতে মিশে গেছে। দুর্গাপুর একটা প্ল্যান্ট সিটি, টাটার পরে আমরা সেকেন্ড পজিশনে আসতাম। চাকা বন্ধ, রাস্তা বন্ধ, CPM অর্ধেক ক্ষতিগ্রস্ত করে দিয়ে চলে গেছে, বাকিটা বাকি ছিল। এখন স্ট্র দিয়ে পুরো বর্তমানের সরকার সে টেনে নিচ্ছে। সাধারণ মানুষ আমরা বিশ্বাস করছি যে নতুন মোদিজির কথা ভাবছি আমরা, যদি উনি আমাদেরকে সাহায্য করেন, নাহলে মোদিজিকেও আমরা চেঞ্জ করে দেবো। আমরা দেখেছেন 5 বছরের বেশি আমরা কোনো সরকারকে রাখতে দিইনি। যদি দেখবো মোদিজি আমাদের যদি কাজ করছেন, না হলে আমরা মোদিজিরও বিকল্প আমরা খুঁজে নেব। 2009 সালে এই যে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের পথ চলা, প্রতি 5 বছর অন্তর এই কেন্দ্র থেকে কিন্তু যিনি সাংসদ তিনি বদল হয়েছেন। 2009 এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন CPIM এর। তারপরে 2014 এখান থেকে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিত্রা। 2019 সেই মমতাজ সংঘমিত্রা হেরে গেলেন, পরাজিত হলেন, এবং জয়যুক্ত হলেন বিজেপির S আলুওয়ালিয়া। 3000-এরও কম ভোটে তিনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার এখানে ত্রিমুখী লড়াইতে বর্ধমান দুর্গাপুর কার দিকে রায় দেয় সেদিকেই আমাদের নজর।
দুর্গাপুরের মানুষ হিসেবে কি প্রত্যাশা আপনাদের সাংসদের কাছে? আমাদের সাংসদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে সুষ্ঠুভাবে প্রশাসনিক ব্যবস্থাটা যাতে ঠিকঠাক চলে। দুর্গাপুর হচ্ছে বরাবর একটা শিল্প শহর, তো এই দুর্গাপুর একসময় বহু কর্মসংস্থানের যোগান দিয়েছিল। তো আমি আমার সাংসদের কাছে চাইবো যেই হোক তিনি যেন আবার পুনরায় দুর্গাপুরের যে গ্লোরি ছিল, যে গরিমা ছিল, সেটাকে পুনরুদ্ধার করুক, নতুন নতুন কর্মসংস্থান আবার শুরু করুক এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো সংসদে তুলে ধরুক। ভোটের মুখে সিএএ হলো, মনে হয় ভোটে প্রভাব পড়বে? দেখুন, আমার মনে হয় না ভোটে কোনো প্রভাব পড়বে। প্রথমে তো সিএ সম্বন্ধে যে ধরনের একটা আলোচনা এসেছিল বা যে ধরনের একটা অ্যান্টি প্রোপাগান্ডা ছিল, অনেকে ভয় পেয়েছিল, কিন্তু সেটাকে আস্তে আস্তে তো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মনে হয় ব্যাপারটা আজকের ডেটে অনেকে বুঝেও গেছে। ভোটের মুখে রাম মন্দির, মনে হয় প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়বে, কারণ 500 বছরে হিন্দুদের এটা একটা স্বপ্ন ছিল, রামলালা আবার পুনরুদ্ধার হয়েছেন, তো অবশ্যই এটা ভোটের মুখে একটা ভালো প্রভাব পড়বে। আমাদের আলোচনা বা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে জানতে চাইবো, ত্রিমুখী লড়াইতে এবার দুর্গাপুরের মানুষ তারা তাদের এলাকার জনপ্রতিনিধি কেমন চান? আমরা সাংসদ সেরকমই চাই যে সবসময় আমাদের আশেপাশে থাকবে, আমাদের বিভিন্ন প্রবলেমে তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় তিনি আমাদের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এই বিদায়ী সাংসদ যিনি ছিলেন, তিনি তাকে শেষ কবে দেখেছেন বা তার কাছ থেকে কি এগুলো পেতেন না? না, একদম পেতাম না তা নয়, তবে এক্সপেকটেশন তো একটু বেশি থাকে সবসময়। যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? দেখিনি, বলছেন লাস্ট দেখেছি ওই ইলেকশনের সময়, তারপর আর দেখতে পাইনি। 2019 সালে এক দু মাস দেখা হয়েছে, তারপর আর দেখতে পাইনি আমরা। কি কাজ করেছেন আপনাদের দুর্গাপুরের মানুষ? গত 5 বছরে কি পেয়েছে? কিচ্ছু পাইনি, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। বিদায়ী সাংসদকে কত নম্বর দেবেন? 60। বিদায়ী সাংসদ যিনি ছিলেন কত নম্বর দেবেন? 60। এবারে কেমন সাংসদ চান? এমন সাংসদ চাই যিনি আদ্যবস্ত বাঙালি হবেন, একদম সাধারণ মানুষের দুঃখ কষ্টটা বুঝবেন, যিনি সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের আপদে বিপদে। সাধারণ মানুষের সাথে যেন একদম ঘরের মানুষের মতো মিশে যেতে পারে, সমস্ত তার দৈনিক সমস্যা, দৈনন্দিন যে সমস্যাগুলো যেগুলো সলভ করার জন্য মানুষ চাহিদা মুখী হয়ে থাকে, সেইগুলো যদি সলভ করে দেয় তাহলে তার সঙ্গেই আমরা যাব। শুধু উঁচু লেভেল না, নিচু লেভেলের সঙ্গে মিশতে পারে, যেন সব জায়গায় ডাকলে সেখানে পৌঁছে যেতে পারে। পাশে যাকে পাবো যে আমাদের পরে ভালো চিন্তা করবে, যে দুর্গাপুরে জিতলে কিছু করবে আমার দুর্গাপুরের জন্য, এমনি দমদার যে লড়তে পারবে। একদম মোদিজির প্রতিচ্ছবি হবে এমন সাংসদ আমাদের দরকার। কেমন সাংসদ চান? আমরা এমন একজন সাংসদ চাই যে দুর্গাপুর বর্ধমান মানুষের কথা তুলে ধরবেন, শ্রমিক কৃষকের কথা তুলে ধরবেন, যুবকদের কাজের কথা তুলে ধরবেন, ছাত্রদের শিক্ষার কথা তুলে ধরবেন, নাগরিক জীবনের নগর সমস্যার কথা তুলে ধরবেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং অন্যদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী সুকৃতি ঘোষাল। ত্রিমুখী লড়াইতে এবার বর্ধমান দুর্গাপুর কোন দিকে রায় দেয় সেদিকে তো আমাদের নজর থাকবেই, কিন্তু নেতা নয় জনতায় আজ সময় শেষ, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। সূর্য ডোবার পালা আসে যদি আর সুখ ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত ব্যস্ত ব্যস্ত। নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি। গোধূলি লগ্নে শুরু করছি আজকের নেতা নয় জনতা। তার কারণ রোদের এত তাপ, তাই সকালে কিছুটা হলেও কাজে ভাটা পড়ে। তবে নেতা নয় জনতা তো থেমে থাকবে না, তাদের কাজ করতে হবে, আমাদের পৌঁছে যেতে হবে আপনাদের কাছে। তাই গোধূলি লগ্ন থেকে রাত পর্যন্ত সব সময় থাকবে নেতা নয় জনতা। আজ আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রে কি বলছে আম জনতা, আসুন শুনে নেওয়া যাক আম জনতার মতামত। সন্দেশখালী বিধানসভা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমরা সন্দেশখালী বিধানসভায় কি মানুষ বলছেন, ওখানকার মানুষ কি ভাবছেন, সেটা একাধিক এপিসোডে নেতা নয় জনতায় দেখেছেন। সন্দেশখালী বিধানসভা থেকে বেরিয়ে আরও একটা বিধানসভা আছে, সেটা হচ্ছে হারোয়া। এই বসিরহাটের অন্যতম বিধানসভা কেন্দ্র এই হারোয়া। হারোয়ার মানুষজন কি বলছেন জানবো। নুসরত জাহানকে না টিকিট দিয়ে হাজি সাহেবকে টিকিট দেওয়া
সেটা ভালো হলো? আমাদের কাছে তো হাজী সাহেব দাঁড়িয়েছে, মানে আমাদের কাছে তো ভালো। উনি পারবেন এই লড়াইটা জিততে? অবশ্যই হাজী সাহেব দাঁড়ালে আমাদের আশা করি যে নুসরাত জাহান 3 লাখ ভোটে জিতলে হাজী সাহেব 4 লাখ ভোটে জিতবে। শেখ শাহজাহান তার প্রভাব এই অঞ্চলে ছিল নাকি? না, এই অঞ্চলে তার প্রভাব আমাদের এইদিকে কোনো রকম ভাবে দেখা যায় না। এই সন্দেশখালীর ঘটনা তো দেশ রাজ্য রাজনীতি ছেড়ে দিন, দেশেও রাজনীতি উত্তাল হয়েছে, তো সেখানে এই অঞ্চলে প্রভাব পড়বে? হারোয়ায় সন্দেশখালীর প্রভাব আছে? হারোয়ায় সন্দেশখালীর প্রভাব একদম নেই। হারোয়ায় কোনো শাহজাহান আছে নাকি? না না, সেরকম কোনো শাহজাহান নেই আমাদের হারোয়ায়। এই যে রেখা পাত্র একদম ঘরের নির্যাতিত মহিলা, আপনার আমার পাশের বাড়ির এক মহিলা যিনি প্রতিবাদ করেছেন, তাকে বিজেপি টিকিট দিয়েছে, এটা কি মনে হয় মাস্টার স্ট্রোক? এটা অ্যাকচুয়ালি আমরা তো ঠিক বলতে পারবো না, কারণ বিজেপি এর মধ্যে আবার কিরকম ধরনের খেলা খেলছে সেটা আমি বলতে পারবো না। এখানে রেখা পাত্রকে মানুষ চেনে না? রেখা পাত্র বলে কেউ দাঁড়িয়েছে সেরকম আমাদের এলাকায় কেউ জানেই না যে রেখা পাত্র বিজেপিতে দাঁড়িয়েছে, তাই এরকম ব্যাপার। আন্দোলনকারী নেত্রী একজন খুঁজে পাওয়া যাবে না। দাদা বলুন, মোদির গ্যারান্টি আর দিদির উন্নয়ন? মোদির কোনো গ্যারান্টি নেই এখানে, মোদি কোনো ভোটই পাবে না, মোদি কোনো কাজই করিনি, ঠিক আছে। ইলেকশন যে এই যে কি ওর নাম মহিলা দাঁড়িয়েছে রেখা পাত্র বিজেপির, রেখা পাত্র বিজেপি, ওই একটি ভোটও পাবে না, এখানে কোনো প্রভাব নেই। সন্দেশখালীর আন্দোলনকারী একজন মুখ প্রতিবাদী মহিলা, তার প্রভাব নেই? নেই, একদম টোটালি নেই। এই অঞ্চলে বিজেপির প্রভাব নেই বলছেন? একদম টোটালি নেই। বিজেপি টোটাল ভোট পাতে আপনার 10% ভোট পাবে এখানে হারোয়ায়। 10% টোটাল। কিন্তু সন্দেশখালীর ঘটনার প্রভাব এখানে কতটা পড়বে? একদম পড়বে না, আসবে না। আর এখানে বামেদের বা আইএসএফ এর প্রভাব আছে? না না না, আইএসএফ 25% পাবে। অনেক ভোট, 25% মানে ভাবুন তো কত হলো টোটাল। ওরা সেই ভোটটা কি বামেদের ভোট কেটে নেবে? হ্যাঁ, বামেদের ভোট কাটবে। টোটাল 3টে পার্টি বলে শোনেন, আপনার বিজেপি, বাম আর ভাইজান, সব মিলিয়ে 25 75 তৃণমূল। সহজ লড়াই তৃণমূলের, সহজ লড়াই। কিন্তু তাহলে যেটা বলা হচ্ছে যে বসিরহাট খুব কঠিন হতে পারে রেখা পাত্র? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন কঠিন হতে পারে না। সন্দেশখালী কঠিন হতে পারে, সন্দেশখালী কঠিন হতে পারে। ওখানে খুব ঝামেলা করেছে সন্দেশখালী, তো ভুল করেছে ওরা যা কাজগুলো করেছে ঠিক না। এই যে মেয়েদের অত্যাচার করেছে এইগুলো ঠিক করেনি। ঘড়ির কাঁটা প্রায় 8:45 দিকে যায়, দ্রুত শেষ করতে হবে, তো তাই কয়েকজনকে একসঙ্গে বসিয়ে নিয়েছি। দাদা, বসিরহাট লোকসভা আমরা ইতিমধ্যে সন্দেশখালী বিধানসভাটা দেখিয়েছি, আজ হারোয়া বিধানসভাটা ঘুরছি। সন্দেশখালীর প্রভাব, সন্দেশখালী কি বলেছে আমরা সবাই শুনেছি। সন্দেশখালীর বেশিরভাগ মানুষই বলছিলেন যে প্রভাব আছে। হারোয়াতে কি সন্দেশখালীর প্রভাব আছে? আমি মনে করি সন্দেশখালীর প্রভাব অবশ্যই হারোয়া বিধানসভা এলাকার মধ্যেই আছে। যে 7টা বিধানসভা আছে, প্রতিটা বিধানসভাতে, ইভেন পুরো রাজ্যেই সন্দেশখালীর এফেক্টটা পড়বে। যেভাবে নারীদের প্রতি নির্যাতন হয়েছে, জমির কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে চাষযোগ্য জমিকে খাল করে দেওয়া হয়েছে, সেখানে ঘেরি করে দেওয়া হয়েছে, মাছ চাষ করেছে শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা সমস্ত ব্যক্তিরা, সেটা অবশ্যই এফেক্ট পড়বে এবং সারা পশ্চিমবঙ্গে এর এফেক্টটা পাবে। এখানেও কি শেখ শাহজাহান মতো কেউ আছেন? অন্য নাম হতে পারে, অন্য নাম হতে পারে, কিন্তু আমরা এখনই সেটা মানে সেই রকম ব্যাপক আকার হয়তো ধারণ করেনি। বিভিন্ন, এটা তো একটা মানে ইন্টেরিয়ার জায়গায় হয়তো হতে পারে। তৃণমূল এখানে যেতে 9 থেকে, কিন্তু প্রত্যেকবার প্রার্থী পাল্টে যায়, এটা কেন হয় বলুন তো? তৃণমূলে কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই অঞ্চলে? গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই, প্রার্থী পাল্টে যাওয়া মানে আগের যারা ছিল দেখা গেল সে কোনো পারফরমেন্সই করতে পারেনি, জিতছে তো প্রত্যেকবারই। এবারে ভোট কেমন করে হচ্ছে সেটা আমি আপনি এলাকার সবাই জানি। হয়তো ডাইরেক্ট লোকসভা ইলেকশানে, বিধানসভা ইলেকশানে ডাইরেক্ট বুথে গিয়ে কিছু করতে পারছে না, কিন্তু মানুষকে ভীতি প্রদর্শন, ভিতরে ভীতি প্রদর্শন অবশ্যই করা হয় ইন্টেরিয়ার এলাকাতে, এবং সেখানে মানুষকে আগের থেকে বাড়িতে গিয়ে তাদেরকে থ্রেটনিং করা হচ্ছে যে ভোট দিতে যাবে না, অমুক তমুক, এগুলো হয়। মোদির গ্যারান্টি, মমতার উন্নয়ন, বসিরহাটে কে এগিয়ে? রাজ্যে যারা সরকার চালাচ্ছেন পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, সমস্ত কিছুতে একদম নিমজ্জিত হয়ে আছে। এর বাইরে আর কিছু বলার নেই। তারপরেও মানুষ যদি এই রাজ্য সরকারে যারা ক্ষমতা আছে তাদের যদি আবার লোকসভায় পাঠায়, তাহলে আবার দেশটাও হয়তো উচ্ছন্ন যাবে। আর কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে তারা তো একদম পুরোপুরি সাম্প্রদায়িক আমি মনে করি। সন্দেশখালীর
ঘটনার প্রভাব এই অঞ্চলে আছে? অবশ্যই তো আছে, কিন্তু সেটা প্রকাশ্যে আমরা কিছু বলতে পারছি না, যেহেতু পার্টির বিভিন্ন রকম চাপ আছে আমাদের উপরেও, সেটা আমরা মুখ খুলতে পারি না। চাপ তো অবশ্যই আছে। এখানেও কি সন্দেশখালীর মতো ভয় আছে নাকি? এই মুহূর্তে নেই, কিন্তু আগামী দিন তো ভয়ঙ্কর একটা প্রভাব দেখছি। এখানেও কি শাহজাহান নামক কেউ আছে? অন্য নাম হতে পারে। হ্যাঁ অবশ্যই তো আছে, কেউ না কেউ আছে। আছে অবশ্যই আছে। এখানেও ভয় আছে? অবশ্যই ভয় আছে। শান্তিপূর্ণ ভোট হয়? দেখতে পেয়েও কিছু বলতে পারি না সেগুলো। এখানে উন্নয়ন হয়েছে? নুসরতকে 5 বছরে দেখেছেন? দেখিনি তো। তার ফান্ডের টাকা খরচ হয়েছে পুরো জানেন? না, খরচ তো দেখিনি, চোখে পড়েনি। মোদির কাজ কিরম দেখলেন? মোদির কাজ আমাদের এখানে তো মোদিজি ওভারঅল দেশের কথাও বলছি। হ্যাঁ, দেশের দিক থেকে অনেক উন্নতি করেছে, বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছি। কি করলো? দেশের অর্থনৈতিক কাঠামো উন্নতি করেছে, তারপর প্রতিরক্ষা খাত উন্নতি করেছে, এসব বিভিন্ন কিছু উন্নতি করেছে এখান থেকে। এখানে দিদির উন্নয়ন কতটা পেলেন? লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো তো ভিক্ষে দেওয়ার মতো হচ্ছে না। কেন? মানুষের সাধারণ মানুষের কাজ নেই, শুধু এগুলো টাকা পেয়ে কি করবে? এখানে কাজ নেই? কাজের হাল কেমন? সাধারণ মানুষের কাছে কাজ নেই কোনো। আরও আমজনতা পরিষ্কার যারা সরকারে আছে, এখানে রাজ্য সরকারে যারা আছে তাদের বিরুদ্ধে। আপনি এবারের ভোটে কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? আমি তো উন্নয়নের পক্ষে যে কাজ করবে তাকেই ভোট দেবো। যারা দেশের নিরাপত্তা, দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাস্তাঘাট, ডেভেলপমেন্টের বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে যারা বাস্তবায়নের দিকে এগোচ্ছে তাকেই ভোট দেবো। নুসরত কিরকম ডেভেলপমেন্ট করলেন 5 বছর? নুসরত জাহান উনি জিতেছিলেন এমপি হিসেবে, উনি একবারও আমাদের এলাকায় আসেননি। ওনার উন্নয়নের ফান্ড আদৌ খরচ হয়েছে কিনা আমরা জানি না। নুসরতকে টিকিট না দেওয়াটা তাহলে তৃণমূলে ভালোই হলো না। তৃণমূলে মাস্টার স্ট্রোক বলেন আর যাই বলেন, কোনো কিছুই এফেক্ট করবে না, কারণ তৃণমূলের এমপি হিসেবে উনি যেমন কাজ করেননি, নুরুল হাজি এমএলএ হিসেবে অ্যাট প্রেজেন্ট এখানে আছেন, উনিও কোনো কাজ করেননি। কেন্দ্রীয় সরকার কিছু লোক বলল যে অর্থনৈতিকভাবে অনেক উন্নত করেছে, সেটা দেশের উন্নয়ন না বিজেপির ফান্ডের উন্নয়ন, এই নিয়ে আমার অবশ্যই কোশ্চেন আছে। অনেকে অনেক কিছু বলে যেটা এটা ভিক্ষা, এইসব হাবিজাবি, মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। আমার কথা হচ্ছে, যেমন ইনি আমার গ্রামের লোক, ঠিক আছে, ইনি কোনো সরকারি পরিষেবা নেন না, নাথিং, কিচ্ছু নেন, ইনি সমালোচনা করতে পারেন, কিন্তু আমার বউয়ের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকছে, সেটাকেও যদি আমি ভিক্ষার দলি, তাহলে আমার বউকে ভিখারিনী বলতে হয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী যতগুলো প্রকল্প তৈরি হয়েছে রাজ্য সরকার যেগুলো করেছে, এগুলো শুধু ভোটের ফয়দা নেওয়ার জন্য ছাড়া অন্য কিছু না। আচ্ছা আপনি বলুন তো, দান খয়রাতি করে কি একটা সরকার চলতে পারে? আমি পরিষেবা নেবো নিয়ে সমালোচনা করবো, এর আমি ঘোর বিরোধী। সরকারি পরিষেবা সবাই পেতে পারে, তাহলে ভিখারি আমি আমার বউকে কি করে ভিখারি বলি? আচ্ছা বলছি যে এই যে নুসরতকে পাল্টে দিয়ে যার হাত ধরে তৃণমূল এখানে উত্থান হয়েছিল, হ্যাঁ, তাকে ফিরিয়ে দাও, এটা কি তৃণমূলের এবারে মাস্টার স্ট্রোক? মাস্টার স্ট্রোক অবশ্যই। তাহলে মার্জিন এখানে তৃণমূলের যা ছিল বাড়তে পারে না কমবে? মার্জিন ব্যাপারটা হচ্ছে কিনা যে আমি যদি অনেস্টলি বলেন মেবি কমতে পারে, তবে হাজি নুরুলি যদি যেতেন অবশ্যই দিল্লিতে, উনি শপথ বাক্য উনি পাক, এখানকার কাজ হবে আশা করা যায় নাকি? না, আমাদের এই জায়গাটাতে সেভাবে কাজ হয়, মানে সন্দেশখালীর প্রভাব পড়া নেই বলছেন? আমার তো মনে হয় না। আমজনতা মন খুলে উত্তর দিয়েছেন, বুঝেই গেছেন এই অঞ্চলে ভোটের হাওয়া কি। আজ এখানেই শেষ করি, আবার একটু রোদের তাপ কমলেই সকাল সকাল বেরিয়ে পড়ব। দেখা হবে নেতা নয় জনতায়। আজ এখানেই শেষ করছি, শুভরাত্রি।